ওটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। হ্যাঁ, এইবারে দেখ কেন রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড সেম। এই সিনারিওটা হচ্ছে ভাই এটার মতন, এই যে কন্টেনারটার মধ্যে জল আসছিল। এখন দেখ এই যে রেট অফ জল এডিশন, রেট অফ ওয়াটার রিমুভাল, এই দুখানা সেম হলেই তো ভাই এই কন্টেনারটার মধ্যে লিকুইডের অ্যামাউন্টটা কিন্তু ফিক্স থাকবে। যদি রেট অফ ওয়াটার এডিশন বেশি হয়ে যায় রেট অফ ওয়াটার রিমুভালের থেকে, তাহলে ভাই জল এক্সট্রা হয়ে যাবে, বুঝতে পারছিস। আর দেখ আমার যদি এখানে রেট অফ ওয়াটার এডিশন রেট অফ ওয়াটার রিমুভালের থেকে কম হয়ে যায়, তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, দেখ এখান থেকে জল বেরিয়ে যাবে, বোঝা গেল। তার মানে এই সিনারিওটা কীরকম বলতো, রেট অফ ওয়াটার এডিশন আর রেট অফ ওয়াটার রিমুভাল সেম, ওই জন্য দেখ আমার ভিতরে অ্যামাউন্টটা ফিক্সড। এক্স্যাক্টলি এখানেও সেম ব্যাপার, রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড সেম, ওই জন্য কিন্তু আমার এই পয়েন্টটা তোরা সেম হয়ে যাবে। তার মানে রেট অফ ফরওয়ার্ড যদি রেট অফ ব্যাকওয়ার্ডের থেকে গ্রেটার হয়, তাহলে কোনোদিন ওটা ইকুইলিব্রিয়ামে হবে না, বোঝা গেছে। সিমিলারলি যদি রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ডের থেকে লেস দেন হয়, ওটাও কিন্তু আমার ইকুইলিব্রিয়াম হয় না, বুঝতে পারছিস। তার মানে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনে কিন্তু ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সেম হবে। কনসেন্ট্রেশনের গল্প নেই, কনসেন্ট্রেশন তো আমি এইমাত্র পড়লাম। তাই এইখানে বোঝা গেল এটার রেসপেক্ট কম্পারিজন বোঝা গেছে। এখানে যদি আমার এটার রেট বেশি হয়ে যায়, তাহলে ভাই জল উপচে পড়ে যাবে, আর যদি এটার রেট কম হয় এটার রেট বেশি হয়, তাহলে ভাই জল এখান থেকে বেরিয়ে চলে যাবে, বুঝতে পারছিস। তখন কিন্তু কন্টেনারের মধ্যে ওয়াটারের অ্যামাউন্ট ফিক্স থাকবে না। তার মানে এই জিনিসটার মধ্যে অ্যামাউন্ট ফিক্স রাখতে গেলে আমাকে এই দুখানার রেট সেম সেম রাখতে হবে, বুঝতেই পারছিস। রেট যদি সেম সেম না থাকে, মানে প্যান্ডেলের মধ্যে ভাই কত ভিজিটার ঢুকছে আর প্যান্ডেলের মধ্যে থেকে কত ভিজিটার বেরিয়ে যাচ্ছে, ওটা যদি সেম থাকে তাহলে প্যান্ডেলের মধ্যে ক্রাউডটা কনস্ট্যান্ট থাকবে, বোঝা গেছে। আর যদি বেশি বেশি ভিড় ঢোকে আর কম কম লোকজন বেরোয়, যেটা হয় বেসিক্যালি, ওই জন্যই ভলেন্টিয়াররা বাঁশি বাজায় সবসময়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার কি হয়, প্যান্ডেলের মধ্যে ক্রাউড বাড়তে থাকবে, বুঝতেই পারছি। ওটা ইকুইলিব্রিয়াম, ওটা নয় ইকুইলিব্রিয়াম, মানে ঢুকছে আবার বেরিয়ে হয়ে যাচ্ছে। তার মানে এইখানে কন্ডিশন কি, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড। চল তাহলে লিখে রাখ, লিখবি অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, তো লেখাই আছে এর মধ্যে, ঠিক আছে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, কি লিখলি, অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ক্লিয়ার। ওই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বুঝতে পারলাম। চল খাতার মধ্যে কিছু জিনিস এসে গেলেন, লিখ হেডিং দেখ ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। নাম্বার ওয়ান লেখ, এক নাম্বার লেখ ডায়নামিক ইন নেচার, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এক নাম্বার লিখছিস ডায়নামিক ইন নেচার। কতগুলো পয়েন্ট লিখবে এখন, ঠিক আছে। ডায়নামিক ইন নেচার, আমি ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটা তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, আমি তোকে এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। দু নম্বর লেখ ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড, ইকুইলিব্রিয়ামকে শর্টে ইকিউএম লিখবি, ইকিউ মাথায় এম। ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড from both sides, equilibrium can be achieved from both sides, from both sides মানে কি, আমি দেখ ভাই রিঅ্যাক্ট্যান্ট থেকেও প্রোডাক্টের দিকে গিয়ে করতে পারি, বা প্রোডাক্ট থেকেও রিঅ্যাক্ট্যান্ট দিকে আসতে পারি। তার মানে ফ্রম বোথ সাইড মানে ওই যে যেটা কিছুক্ষণ আগে করলাম, আমি প্রোডাক্টটা দেখ আগেই নিয়ে নিয়েছিলাম, ওটাই আমি রিঅ্যাক্ট্যান্টই যে একমাত্র নেব কোনো কথা নেই, আমি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট দুজনকে নিতে পারি। আমি চাইলে শুধু প্রোডাক্ট নিয়েও স্টার্ট করতে পারি, আমি জানি ভাই প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট আসবে, আবার রিঅ্যাক্ট্যান্ট থেকে ভাই প্রোডাক্টে চলে যাবে, ঠিক আছে। ফ্রম বোথ সাইডস, তারপর কমা দিয়ে অ্যান্ড ইট উইল নট এফেক্ট, অ্যান্ড ইট উইল নট এফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অ্যান্ড ইট উইল নট এফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট লেখ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, equilibrium concentration has nothing to do, equilibrium concentration has nothing to do with initial concentration, equilibrium concentration has nothing to do with initial concentration. আচ্ছা এটার মানে কি, এটার মানে হচ্ছে ধর একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামে কার কনসেন্ট্রেশন কত হবে সেটা ভাই আমার কন্ট্রোল নেই, সেটা পুরোপুরি রিঅ্যাকশনের কন্ট্রোলে, ঠিক আছে। তার মানে এই কিছুক্ষণ আগে করলাম না টি ইকুয়ালস টু 10 মিনিট পরে ফিক্সড হয়ে গেছে,
ওই ফিক্সড হয়ে কত হবে সেটা ভাই আমি কন্ট্রোল করতে পারবো না, সেটা আছে একমাত্র রিয়াকশানের কন্ট্রোলে। তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কত হবে সেটা রিয়াকশানের ইচ্ছা, সেটা আমার ইচ্ছায় কিচ্ছু করা যাবে না, বুঝতে পারলি? চল পরেরটা, ওটা নেচারের ক্রিয়েশন, ওখানে আমার কোনো রোল নেই, যদি ওটাকে মডিফাই করা যায় সেগুলো আমাদের আর এখানে নেই। পরেরটা লেখ, 4 নাম্বার লেখ। আচ্ছা কত নাম্বার লিখলাম বলতো? 3 নাম্বার লিখলাম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নাথিং টু ডু উইথ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। 4 নাম্বার লেখ, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ইজ ফিক্সড। 4 নাম্বার লিখবি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ইজ ফিক্সড। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ইজ ফিক্সড। 5 নাম্বার লেখ, equilibrium will have constant pressure, মানে যেহেতু মিডিয়ামে সব কিছু কনস্ট্যান্ট হয়ে গেছে ওই জন্য প্রেশারও কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট প্রেশার, কমা কালার, কমা all measurable properties, comma all measurable properties will be same or fixed. All measurable properties will be same or fixed. All measurable properties will be same or fixed. হয়ে গেছে? পরেরটা লিখ, to achieve chemical equilibrium, closed container is used. To achieve chemical equilibrium, closed container is used. Closed container is used. Closed container এর মানেটা আমি জানবো হচ্ছে যখন থার্মোডাইনামিক্স পড়বো, সিস্টেম যখন পড়বো, ঠিক আছে? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, ইনসুলেটেড সিস্টেম। ফিজিক্সে মনে হয় তো থার্মোডাইনামিক্স স্টার্ট হয়েছে, কোথাও ফিজিক্সে থার্মোডাইনামিক্স, ওখানে তুই পড়বি সিস্টেম, একই জিনিস আছে। ক্লোজ কন্টেনার আমরা এখানে ইউজ করছি, ক্লোজ কন্টেনার জানবো থার্মোডাইনামিক্সে, ঠিক আছে? পরেরটা লেখ 7 নাম্বার, রোল অফ ক্যাটালিস্ট। রোল অফ ক্যাটালিস্ট, রোল অফ ক্যাটালিস্ট। আচ্ছা দেখ, ক্যাটালিস্ট কি করে অ্যাকচুয়ালি? ক্যাটালিস্ট যেটা করে হচ্ছে, ক্যাটালিস্ট কি করে বলতো? কি করে ক্যাটালিস্ট বল? একটা রিঅ্যাকশনে কি করে ক্যাটালিস্ট? কেন দিই? রিঅ্যাকশনের রেট বাড়ে, ঠিক আছে? ক্যাটালিস্ট কি করে অ্যাকচুয়ালি? দেখ, ক্যাটালিস্ট যেটা করবে হচ্ছে, ভালো করে দেখ, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটটাকে বাড়িয়ে দেবে। ফরওয়ার্ড রিঅ্যাকশন, আচ্ছা ক্যাটালিস্ট কি করবে? ইকুইলিব্রিয়ামটাকে আগে অ্যাচিভ করতে হেল্প করবে। এদিকে তাকা, আমি উইদাউট ক্যাটালিস্ট আগের বারে এঁকেছিলাম, আর যখন আমি রিঅ্যাকশন মধ্যে ক্যাটালিস্ট অ্যাড করলাম, ক্যাটালিস্ট কী করবে? এটা হচ্ছে দেখ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, ইকুইলিব্রিয়ামটাকে আগে অ্যাচিভ করতে হেল্প করবে, ঠিক আছে? ক্যাটালিস্ট গিয়ে এইটা করবে, তাহলে রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ডটাকে বাড়িয়ে দিয়ে ইকুইলিব্রিয়ামটাকেও আগে অ্যাচিভ করতে হেল্প করে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট। তাহলে লিখে রাখতে পারিস গ্রাফের মধ্যে অ্যাড করে, এটা হচ্ছে আমার উইথ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট গিয়ে কী করবে? আমার ইকুইলিব্রিয়ামটাকে আগে অ্যাচিভ করতে হেল্প করবে। চল কথায় আগে লিখে রাখ, তারপর তুই গ্রাফ আঁকিস না, লেখ, কথায় লেখ আগে। ক্যাটালিস্ট এনহ্যান্সেস both rate of forward, catalyst enhances both rate of forward and rate of backward to reach the equilibrium faster. Catalyst enhances both rate of forward and rate of backward to reach the equilibrium faster. এইবারে তুই ছবিটা এঁকে রাখতে পারিস, তাহলে কী করলো ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট যেটা করেছে অন্য কালি দিয়ে ওর মধ্যে অ্যাড করে রাখতে পারিস, যে ক্যাটালিস্ট গিয়ে ইকুইলিব্রিয়ামটাকে আগে অ্যাচিভ করতে হেল্প করছে, ক্যাটালিস্ট গিয়ে ইকুইলিব্রিয়ামটাকে আগে অ্যাচিভ করতে হেল্প করবে। হয়ে গেছে? আচ্ছা এবারে দেখ ক্যাটালিস্টের রেসপেক্টে যখন একটা কথা তোকে বলছি, এই জিনিসটা আমাদের এখন নেই, ক্লাস 12-এ আছে। এই গ্রাফটা মুছে দিচ্ছি। অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট কি করে? তো ইকুইলিব্রিয়াম তো আগে অ্যাচিভ করাচ্ছে, কিভাবে করাচ্ছে দেখ।
পুরোপুরি ক্লাস 12-এর পর, এটা তো খাতায় না আঁকলেও চলবে, ক্লাস 12-এর সিলেবাস এটা আছে, ক্লাস 12-এই হবে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে। দেখ এই যে আমরা যে রিয়াকশন করছি, আমরা এখানে SN2 রিয়াকশন পড়েছিলাম কোনোদিনও, SN2 রিয়াকশন ডিটেলসে পড়েছিলাম না, SN2 অ্যাজ ওয়েল অ্যাজ SN1ও পড়েছিলাম। SN2 রিয়াকশানে দেখবি একটা মাঝখানে ছবি এঁকেছিলাম কিছু, SN2 রিয়াকশনের মাঝখানে কোনো ছবি এঁকেছিলাম, ট্রানজিশন স্টেট বলে কিছু এঁকেছিলাম SN2 রিয়াকশনের মাঝখানে, ট্রানজিশন স্টেট বলে। অর্গানিকের খাতা বার করা আছে, অর্গানিকের খাতা বলেছিলাম নিয়ে আসতে, অর্গানিকের খাতাগুলো এবার রোজ, আগেও বলেছি SN2 রিয়াকশনের মাঝখানে ট্রানজিশন স্টেট আছে, আচ্ছা কারোর কাছে অর্গানিকের খাতা? অর্গানিকের খাতা রোজ বলেছি নিয়ে আসতে, তো গ্রুপেও বলে দিয়েছিলাম, কারণ কিছুক্ষণ পরে আমি অর্গানিকের কোশ্চেন করবো, ঠিক আছে? সোমবারে পরীক্ষা আছে অর্গানিক, SN2 রিয়াকশন মাঝখানে ট্রানজিশন স্টেট। যাই হোক চল, এই যে আমরা রিয়াকশন করছি, এটা এনার্জি অ্যাক্সিস, আর এটা হচ্ছে সাপোজ ধর রিয়াক্ট্যান্টের এনার্জি হচ্ছে আমার এখানে, এগুলো তো রাখতে হবে না, এগুলো ক্লাস 12 আছে তখন ডিটেলসে দেখবো, এখন শর্টে দেখছি। এই হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, এই হচ্ছে প্রোডাক্ট। বেসিক্যালি দেখ রিয়াকশনের কেসে রিয়াক্ট্যান্ট থেকে যে প্রোডাক্টে যাবে, ধর প্রোডাক্টের এনার্জি আমার রিয়াক্ট্যান্ট থেকে কম, এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে। আমি যদি তোকে SN2 রিয়াকশনের কথা বলি, SN2 রিয়াকশনে নিউক্লিওফাইল গিয়ে আমার কী করতে বলতো, ব্যাক সাইডে অ্যাটাক করতো, আর লিভিং গ্রুপটা আমার সামনে থেকে বেরিয়ে যেত। এই যে লিভিং গ্রুপ আমার বেরিয়ে যাচ্ছে আর নিউক্লিওফাইল অ্যাটাক করছে, পেয়েছিস খাতার মধ্যে খুঁজে? ট্রানজিশন স্টেট আঁকা আছে মাঝখানে কিছু, থার্ড ব্র্যাকেটের মধ্যে TS আঁকা আছে না, দেখ ডট 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 দিয়ে, ওটার মানেটা কি? ওটার মানে হচ্ছে ওই নিউক্লিওফাইল অ্যাটাক করছে আর লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, ওটার মাঝামাঝি ছবিটা, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মাঝামাঝি ছবিটা হচ্ছে আমার ওটা ট্রানজিশন স্টেট। বলেছিলাম সিঙ্গেল স্টেপ রিয়াকশন আমার ট্রানজিশন স্টেটের থ্রুতে প্রসিড করে, SN2 রিয়াকশন হচ্ছে আমার সিঙ্গেল স্টেপ রিয়াকশন, আর SN1 রিয়াকশন কটা স্টেপে প্রসিড করে? দুখানা স্টেপে প্রসিড করে। এগুলো তুই বাড়িতে পড়ছিস, না পড়লে কিন্তু চাপ আছে, আগেই বলে দিচ্ছি। তাহলে SN2 রিয়াকশন প্রসিড করে হচ্ছে আমার একখানা স্টেপে, ওই যে ওখানে দেওয়াই আছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে আর নিউক্লিওফাইলকে অ্যাটাক করবে। এখন দেখ এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের কনভার্সন, বা আমি যদি SN2 রেসপেক্টে ভাবি, এই জন্যই তোকে বলেছিলাম খাতাটা আনতে, খাতা আনলে তুই এখন খাতা খুলে দেখতে পারতিস, খাতা খুলে বুঝতে পারতিস, কারণ এবার আমি প্রত্যেকটা জিনিসকে অর্গানিকের সাথে রিলেট করবো, কারণ অর্গানিক আমাদের ক্লাস 12-এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এগুলো তোকে অন্য জায়গায় হয়তো কেউ বলবে না, হয়তো বলবে আমি জানি না, আমি তো এখানে বলবোই প্রতিদিন, তো আর এক কথা মানে তোকে খাতা আনতে তো আর রোজ রোজ বলবো না। দেখ ওখানে আমার কি হচ্ছিল, নিউক্লিওফাইলে গিয়ে অ্যাটাক করছে, লিভিং গ্রুপ দেখে একটু একটু করে বেরোচ্ছে, এটাই হচ্ছে। এইবারে যদি আমি প্রত্যেকটা স্টেপের এনার্জি ক্যালকুলেট করি, আমি দেখবো হচ্ছে রিয়াকশানটা আমার ওই মাঝখানের জিনিসটাতে পৌঁছাবে। মাঝখানের জিনিসটা মানে কি, লিভিং গ্রুপটা দেখ আমার কিছুটা বেরিয়েছে, আর নিউক্লিওফাইলটা দেখ আমার কিছুটা অ্যাটাচ হয়েছে, বুঝতে পারছিস? তারপরে নিউক্লিওফাইলটা আরও কাছে আসবে, লিভিং গ্রুপটা আমার আরও ওখান থেকে বেরিয়ে চলে যাবে, গিয়ে দেখ আমি ফাইনাল প্রোডাক্টটা পাবো, যেখানে লিভিং গ্রুপ আমার পুরোপুরি ছেড়ে বেরিয়ে চলে গেল, আর নিউক্লিওফাইলের সাথে ওটার বন্ড ফর্ম হয়েছে। এটা হচ্ছে আমার ছবি। এখন আমি যদি স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট অবধি এই প্রত্যেকটা ছবি সিনারিও কনসিডার করি, তাহলে আমার প্রত্যেকটা সময় আলাদা একটা এনার্জি পাবো, বুঝতেই পারছিস? স্টার্টিং ম্যাটেরিয়াল এনার্জি একটা আছে, প্রোডাক্টের এনার্জি আমার আরেকখানা আছে। এবার যদি আমি স্টার্টিং ছবিটা দেখতে পাচ্ছিস, স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে যদি প্রোডাক্ট অবধি এই প্রত্যেকটা স্টেপের জার্নির ছবিগুলোকে আঁকি, তার মানে কি, নিউক্লিওফাইল আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে, লিভিং গ্রুপ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা ডিস্টেন্স যখন ভ্যারি করছে, তাহলে প্রত্যেকটা কেসের আমি এনার্জি আলাদা আলাদা পাবো। এই প্রত্যেকটা এনার্জি যদি আমি আলাদা আলাদা করে ড্র করতে থাকি, প্রত্যেকটা এনার্জি যদি আলাদা আলাদা করে ড্র করি, তাহলে আমি ডায়াগ্রামটা দেখবো এরকম। তাহলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে এইভাবে, এই পাহাড়ের যে চূড়োটা আছে এটাকে বলে ট্রানজিশন স্টেট, এই পাহাড়ের চূড়োটা হচ্ছে ট্রানজিশন স্টেট। তার মানে এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট দেখ আমার খাতার মধ্যে আঁকা আছে রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট, আর ট্রানজিশন স্টেটটা হচ্ছে এখানে। তার মানে কি বলতো, ট্রানজিশন স্টেটের এনার্জি সবচেয়ে বেশি। ওই জন্য TS এর মাথায় কোনো সাইন দিয়েছিলাম, TS এর মাথায় সাইন দেওয়া আছে না, বলেছিলাম ওটা হচ্ছে সবচেয়ে হাই এনার্জি স্টেট। তাহলে TS হচ্ছে আমার সবচেয়ে হাইয়েস্ট এনার্জি স্টেট, ঠিক আছে? এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য আমি তোকে দেখালাম, যেখানে প্রোডাক্টের এনার্জি সাপোজ আমার রিয়াক্ট্যান্ট থেকে কম আছে। এইবারে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টকে যেতে হলে তার মানে কি করতে হয়, একটা দেখে এই পাহাড় টুপকে যেতে হয়। রিয়াক্ট্যান্টের এনার্জি এখানে আছে, এই পাহাড়টা টুপকে রিয়াক্ট্যান্টকে যেতে হবে হচ্ছে প্রোডাক্টে, কারণ বুঝতেই পারছি রিয়াক্ট্যান্ট পাহাড়ের চূড়ে উঠবে, তারপরে ভাই প্রোডাক্টে ঝাঁপ মারলেই চলে যাবে। এরকম নয় যে রিয়াক্ট্যান্ট কিন্তু ডাইরেক্ট এখানে চলে গেছে, এরকম নয়। আমি প্রত্যেকটা স্টেপের এনার্জি আমাকে ক্যালকুলেট করতে হবে। সেই ক্যালকুলেট কীভাবে করবো, সেগুলো হাই লেভেলে কোয়ান্টাম কেমিস্ট্রি দিয়ে করা যায়, ঠিক আছে? তাহলে রিয়াক্ট্যান্ট থেকে ভাই এরকম দেখে নিউক্লিওফাইল আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে, লিভিং গ্রুপ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আমার সিস্টেম এনার্জি পাচ্ছে। TS এর ছবিটা খাতার মধ্যে আঁকা আছে। এইবারে দেখ TS থেকে তারপরে ছবিটা কীরকম বলতো, লিভিং গ্রুপ আরও বেরিয়ে গেল, নিউক্লিওফাইল আরেকটু ঢুকলো, তারপরে আবার হচ্ছে লিভিং গ্রুপ আরও বেরিয়ে গেল, নিউক্লিওফাইল আরও ঢুকলো, ঢুকে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার এটা। ছবিটা রিলেট করতে পারলাম, এবার ছবিটা মানে রিলেট করা গেছে, ঠিক আছে? বাকি যারা খাতা নেই তাদের আমি কিছু করতে পারছি না বলতো, সরি তার জন্য, অ্যাকচুয়ালি সরি নই আমি, ঠিক আছে? তার জন্য তো এটা হচ্ছে আমার TS এর ছবিটা, বোঝা গেছে? এইবারে দেখ এই যে TS এর ছবিটা আমার হলো, তার মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যেতে গেলে কিন্তু যে কোনো রিয়াকশানকে এই পাহাড়টা টপকে যেতে হয়।
রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যেতে গেলে যে কোনো রিঅ্যাকশন দিয়ে পাহাড় টপকে যেতে হয়। এই যে পাহাড়ে যাওয়ার জন্য তার এনার্জি দরকার ভাই, পাহাড়ে যাওয়ার জন্য যে এনার্জি দরকার এটাকে বলে এনার্জি অফ অ্যাক্টিভেশন। এগুলো ক্লাস 12-এ আছে, তুই জাস্ট ব্যাপারটা শোন তাহলেই হবে। এটাকে বলে এনার্জি অফ অ্যাক্টিভেশন। এখন কোনো রিঅ্যাকশনের, এদিকে তাকা, কোনো রিঅ্যাকশনের এই পাহাড়টা খুব ছোট হয়। যে রিঅ্যাকশনের এই পাহাড়গুলো ছোট সেই সব রিঅ্যাকশনগুলো না আমার নর্মাল রুম টেম্পারেচার হয়ে যায়। এই জন্য দেখবি কোনো রিঅ্যাকশন নর্মাল রুম টেম্পারেচার হয়, তোকে হিট করার দরকার পড়ে না। পাহাড়টা ছোট মানে কি ভাই, এই যে গ্যাপটা, এই গ্যাপ ক্রস করার জন্য যে অ্যামাউন্টের এনার্জি দরকার সেই এনার্জি নেচারই সাপ্লাই করে দিচ্ছে। নেচার কীভাবে সাপ্লাই করছে? সাপোজ আজকে টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে দেখ নেচারের মধ্যে একটা টেম্পারেচার আছে অলরেডি, এই টেম্পারেচারই সাফিসিয়েন্ট মলিকিউলকে এখান থেকে টিএসএ পাঠিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছিস? আমি তো দুজনকে মেশালাম, প্রোডাক্ট হয়ে যায় না অনেক রিঅ্যাকশানে। আমার তো স্কুলের ল্যাবে তুই করে দেখেছিস, সব রিঅ্যাকশানে হিট করতে হয় না ভাই, তুই প্র্যাকটিক্যালও করেছিস। আমি অ্যাড করলাম, রিঅ্যাকশন হয়ে গেল, তাহলে দেখ আমার সব কিছুতে হিট করার দরকার পড়ে না। তার মানে কি বলতো, ওই রিঅ্যাকশনগুলোর এই গ্যাপটা খুব কম। গ্যাপ কম মানে নেচারই সাপ্লাই করে দিচ্ছে ওদেরকে সেই এনার্জিটা, যার ফলে ওরা আমার এই পাহাড়ে চলে যাচ্ছে। পাহাড় মানে ট্রানজিশন স্টেটটাতে, বোঝা যাচ্ছে? তাহলে আমার এখানে চলে যাচ্ছে। আবার দেখ যেসব রিঅ্যাকশনের এই পাহাড়ের গ্যাপগুলো অনেকটা বেশি হয়, তাদের দেখ নর্মাল নেচার সাপ্লাই করতে পারছে না অত এনার্জি, তখন আমি কি করি বলতো, বাড়ি থেকে হিট করি। হিট করলাম মানে আমি এনার্জি সাপ্লাই করলাম, মানে রিঅ্যাক্ট্যান্টকে এখানে পাঠালাম বাইরে থেকে এনার্জি দিয়ে, এটা আমার এখানে গেছে, তারপরে ওই প্রোডাক্টে কনভার্ট হবে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এইবারে তার মানে আমি বুঝলাম সব রিঅ্যাকশনের এরকম, তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশন আলাদা আলাদা হয়, রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভেরি করবে। আমি দেখেছি প্র্যাকটিক্যালে কোনো রিঅ্যাকশন হিট করে করতে হয়, কোনো রিঅ্যাকশন হিট করে করার দরকার পড়ে না। এখন ক্যাটালিস্ট গিয়ে কী করে? ক্যাটালিস্ট গিয়ে যেটা করে হচ্ছে এই রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মাঝখানের এই পাহাড়টাকে কমায়। বুঝতে পারলি? পাহাড়টাকে কমিয়ে দেয়। তুই সোজা কথা ভাবে, এখানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের মাঝখানে টানেল বানিয়ে দেয়। এটা করে হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট গিয়ে কী করে? তাহলে বেসিক্যালি ওই এনার্জি অফ অ্যাক্টিভেশনটাকে কমায়। বুঝতে পেরেছিস? তাহলে ক্যাটালিস্টের কাজ হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কমিয়ে দাও। এটা হচ্ছে ক্লাস 12-এ। তাহলে ইকুইলিব্রিয়াম ফার্স্ট রিচ হচ্ছে কেন? কারণ এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দিয়েছে। বোঝা গেল? এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেওয়ার ফলে কী হচ্ছে বলতো, রিঅ্যাক্ট্যান্ট ইজিলি প্রোডাক্টে যাচ্ছে, আবার প্রোডাক্ট ইজিলি রিঅ্যাক্ট্যান্টে ফিরে আসছে। তাহলে এই প্রসেসটা অনেক ফাস্ট হয়ে গেল। ফাস্ট হয়ে যাওয়ার ফলে কী হবে? বেশি বুঝতে হবে, দেখ রিঅ্যাক্ট্যান্ট ইজিলি প্রোডাক্টে চলে যাবে, আবার প্রোডাক্ট ইজিলি রিঅ্যাক্ট্যান্টে আসতে পারছে। কেন? এই মাঝখানে একটা টানেল হয়ে গেছে। ক্লিয়ার? পাহাড়ের গ্যাপ যদি কমে যায় তাহলে ভাই এ এখানে আসতে পারবে, আমার এখানে আসতে পারবে, পাহাড়ের গ্যাপ কমে যাচ্ছে। এই পাহাড়টা কীরকম বলতো? এই পাহাড়টা হচ্ছে ওই ভাই, তুই ছোটোবেলা তুই খেলিস নি, এই রাস্তার ধারে যে বালির পাহাড়গুলো আছে এটা হচ্ছে এই পাহাড়, আর এই পাহাড়টা হচ্ছে এভারেস্টের মতো। কোন পাহাড় টপকানো সোজা? অবভিয়াসলি বালির পাহাড় টপকানো সোজা, যেগুলো রাস্তার ধারে পড়ে থাকে। ঠিক আছে? এটা তো ভাই যে কেউ টপকাতে পারে। তার মানে ক্যাটালিস্ট গিয়ে পাহাড়ের হাইটটা কমিয়ে দিয়েছে। বোঝা গেছে? এইবারে দেখ, ধর তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম কেন ফার্স্ট রিচ করেছে আমি বুঝলাম, তোকে জিজ্ঞেস করবে না কেন করবে, তোকে বলবে যে কী করবে, সেটা আমি লিখিয়েছি এখানে। এখন দেখ, ধর কোনো একটা রিঅ্যাকশনের ক্যাটালিস্ট যে পৃথিবীর সব রিঅ্যাকশনের জন্য ভালো ক্যাটালিস্ট হবে এরকম কোনো কথা নেই। ধর আমার জন্য যে ভালো ক্যাটালিস্ট, সে ভাই তোর জন্য খারাপ ক্যাটালিস্টও হতে পারে। কেন? ধর আমার রিঅ্যাকশনে যে ক্যাটালিস্ট, সে ধর আমার জন্য এই পাহাড়ের হাইট কমিয়ে দিয়েছে, সে আবার ধর ভাই তোর জন্য গিয়ে কিন্তু পাহাড়ের হাইট বাড়িয়েও দিতে পারে। তো যদি পাহাড়ের হাইট বাড়িয়ে দেয় তাহলে এখানে কেস হয়ে গেল উল্টো। বুঝতে পারলি? তাহলে আমার জন্য যে ভালো ক্যাটালিস্ট, সেজন্য কিন্তু তোর জন্য ভালো ক্যাটালিস্ট নাও হতে পারে। এই জন্য রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ক্যাটালিস্ট আমার ভ্যারি করবে। বোঝা গেছে? তার মানে এবার বল, যে আমার সবুজটা করেছে তাকে আমি কি বলবো, পজিটিভ ক্যাটালিস্ট না নেগেটিভ ক্যাটালিস্ট? বলতো? পজিটিভ ক্যাটালিস্ট। যে আমার কালোটা করেছে তাকে আমি কি বলবো, নেগেটিভ ক্যাটালিস্ট। তাহলে খাতার মধ্যে লিখে রাখ, লেখ পজিটিভ ক্যাটালিস্ট বলে লেখ, পজিটিভ ক্যাটালিস্ট বলে লেখ ইনক্রিজেস রেট অফ রিঅ্যাকশন। পজিটিভ ক্যাটালিস্ট বলে লিখবি ইনক্রিজেস রেট অফ রিঅ্যাকশন। আর নেগেটিভ ক্যাটালিস্ট বলে লেখ ডিক্রিজেস রেট অফ রিঅ্যাকশন। ডিক্রিজেস রেট অফ রিঅ্যাকশন। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে পজিটিভ ক্যাটালিস্ট আর নেগেটিভ ক্যাটালিস্টের ডেফিনেশন, আমি তোকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দুজনে হচ্ছে আমার, একজন বাড়াবে, একজন হচ্ছে রেট অফ রিঅ্যাকশন কমাবে। বোঝা গেছে? চল খাতায় হেডিং দে, হেডিং দে, লেখ ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশনের স্টেটমেন্টটা আমি তোকে পাঠিয়ে দেবো, তুই ভালো করে ব্যাপারটা বোঝ, তাহলেই হবে। ল অফ মাস অ্যাকশন। তাহলে এখন আমরা যা যা করছি সব করবো হচ্ছে রিভার্সেবলের জন্য। ঠিক আছে? ইরিভার্সেবলের জন্য কিছু নেই। ধর আমার কাছে একটা রিঅ্যাকশন আছে হচ্ছে এরকম, এ থেকে ফর্ম হচ্ছে বি,
এ থেকে বি একটু সোজা হয়ে যাবে, চল এ প্লাস বি থেকে সি প্লাস ডি ধর আমার হচ্ছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি রিয়াকশানটা হচ্ছে আমার রিভার্সেবল রিয়াকশান। তাহলে এই রিয়াকশানটাতে ফরওয়ার্ড রিয়াকশানও আছে, এই রিয়াকশানটাতে ব্যাকওয়ার্ড রিয়াকশানও আছে। খাতার লেফট সাইডে লেখ ফরওয়ার্ড, ফরওয়ার্ড লিখবি, রাইট সাইডে লেখ ব্যাকওয়ার্ড। লেফট সাইডে লেখ ফরওয়ার্ড রিয়াকশান, রাইট সাইডে লেখ ব্যাকওয়ার্ড রিয়াকশান। হয়েছে লেখা? ভালো করে দেখ, এই ল অফ মাস অ্যাকশন কি বলে অ্যাকচুয়ালি? ল অফ মাস অ্যাকশন বলে হচ্ছে আমি ফরওয়ার্ড রিয়াকশনটার রেট, আচ্ছা রেটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? রেটকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আমরা যেহেতু ফরওয়ার্ড রিয়াকশন আমরা কি করবো বলতো, আমরা ইকুইলিব্রিয়ামে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সেম হয়ে যাবে, এই মাত্র লিখলাম, গ্রাফেও দেখেছি। তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের রেটকে আমরা আর এফ দিয়ে রিপ্রেজেন্ট করবো, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটকে সাপোজ আমরা আর বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এখন দেখ, একটা রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করে? রিয়াকশনের রেট ডিপেন্ড করে হচ্ছে, এই মাত্র তোকে বললাম না ক্লাস 12-এ আছে আমাদের, রিয়াকশনের রেট ডিপেন্ড করে হচ্ছে ওই রিয়াকশনটার রেসপেক্টে রিয়াক্ট্যান্টের উপরে, ঠিক আছে? তাহলে দেখ ফরওয়ার্ড রিয়াকশনটার রিয়াক্ট্যান্ট কে বলতো এ, ফরওয়ার্ড রিয়াকশনটার রিয়াক্ট্যান্ট হচ্ছে বি, ঠিক আছে? তাহলে আর এফ কার সাথে প্রপোর্শনাল হবে? আর এফ প্রপোর্শনাল হবে হচ্ছে এর সাথে, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ বি এর সাথে, বোঝা গেল? অবশ্যই দেখ এর অ্যামাউন্ট বেশি, এ বি এর অ্যামাউন্ট বেশি, রিয়াকশনের রেটও আমার বেশি হবে, ঠিক আছে? আর এফ কার সাথে প্রপোর্শনাল? এ আর বি। এখন একটা জিনিস এর মধ্যে আছে, অ্যাক্টিভ মাস, ল অফ মাস অ্যাকশন, ল অফ অ্যাক্টিভ মাস, এটাকে ল অফ অ্যাক্টিভ মাসও বলে। অ্যাক্টিভ মাস মানে কি? ভালো করে দেখ অ্যাক্টিভ মাস মানে কি। অ্যাক্টিভ মাস মানে হচ্ছে এ আর বি তো আমি ভাই রিয়াকশন মিডিয়ামে নিয়েছি, সাপোজ আমি এটাও 10 মোল নিয়েছি, ওটাও বিটাও তো 10 মোল নিয়েছি, এখন 10 মোল তো আমার পুরোপুরি রিয়াকশন করবে না। এ আর বি এর মধ্যে মানে রিয়াক্ট্যান্টের মধ্যে যতটা আমার রিয়াকশন করলো, যতটা আমার রিয়াকশন করে ফেলেছে, ওটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ মাস, ঠিক আছে? অ্যাক্টিভ মাস মানে যতটা আমার রিয়াকশনে পার্টিসিপেট করে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে গেছে, বোঝা গেল? অ্যাক্টিভ মাস মানে কি? রিয়াক্ট্যান্টটা আমার যতটা অ্যামাউন্টে রিয়াকশন করে ওই রিয়াকশনে পার্টিসিপেট করেছে। কারণ এ আর বি তো আমি কিছুক্ষণ পর আবার ফিরে পাবো, সি আর ডিও আমি ফিরে পাবো, বুঝতে পেরেছিস? তাহলে এ আর বি মানে রিয়াক্ট্যান্টটা আমার যতটা অ্যামাউন্টে রিয়াকশন করে পার্টিসিপেট করেছে সেটাকে আমি বলবো হচ্ছে অ্যাক্টিভ মাস। তোকে অ্যাক্টিভ মাসের ডেফিনেশন জিজ্ঞেস করবে না, ক্লিয়ার বুঝলি? অ্যাক্টিভ মাস মানে কি? যতটা আমার রিয়াকশনে পার্টিসিপেট করছে, কারণ এ বি তো আমার পুরোপুরি পার্টিসিপেট করবে না, পুরোপুরি করলে তো আমি এটাকে ভাই ইরিভার্সেবল রিয়াকশন বলতাম, আর ইরিভার্সেবল রিয়াকশনের জন্য আমরা সব স্টাডি করবো না, বুঝতে পারলি? তাহলে অ্যাক্টিভ মাস মানে কি? যতটা আমার রিয়াকশনে পার্টিসিপেট করেছে। এখন দেখ এই এ কতটা রিয়াকশনে পার্টিসিপেট করলো সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে? সেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এইভাবে, এদিকে তাকাবি, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ অ্যাক্টিভ মাস কতটা রিয়াকশনে পার্টিসিপেট করেছে। এখন দেখ এই এটা মানে কি? থার্ড ব্র্যাকেটের মধ্যে এ লেখা মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, লিখে রাখ তো খাতার পাশে লিখে রাখ। থার্ড ব্র্যাকেট ইজ ইউজড, থার্ড ব্র্যাকেট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট অ্যাক্টিভ মাস, থার্ড ব্র্যাকেট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস মানে কি? কতটা আমার রিয়াকশনে পার্টিসিপেট করেছে, ঠিক আছে? তাহলে আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, এ কতটা রিয়াকশনে পার্টিসিপেট করলো, আর এফ হচ্ছে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা হচ্ছে ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা দেখ এখানে রিয়াক্ট্যান্ট আরও একজন আছে, ফরওয়ার্ডের রেসপেক্টে যদি ভাবি তাহলে রিয়াক্ট্যান্ট এখানে আরও একজন আছে, কে আছে? বিও আছে, তাহলে আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল এখানে বিও হবে, বিও তো আমার এখানে আছে, ঠিক আছে? আচ্ছা এইবারে দুখানাকে যদি আমি কম্বাইন করি, তুই ম্যাথসে পড়েছিস, দুখানাকে কম্বাইন করলে আমার কী হবে? এ ইন্টু বি এরকম লেখা যায় ম্যাথসে, আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল এ ইন্টু বি, ঠিক আছে? প্রপোর্শনালি সাইন তুলবো, তাহলে তুললে কোনো একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমার স্মল লেটারের কে, যেহেতু ফরওয়ার্ড ওই জন্য এফ, আগে লেখ তারপরে বলছি কোনটাকে কী বলে। তাহলে আর এফ ইকোয়াস টু কী হলো? কে এফ ইন্টু এ ইন্টু বি। কে এফটাকে কী বলে? কে এফকে বলে হচ্ছে লেখ রেট কনস্ট্যান্ট ফর ফরওয়ার্ড রিয়াকশান। কে এফ হচ্ছে কি? রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশান, রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশান, রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশান, কে এফ হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশান, ঠিক আছে? রেট কনস্ট্যান্ট আবার কার উপর ডিপেন্ড করে সেটা আছে ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার।
সিমিলার আমি যাচ্ছি ব্যাকওয়ার্ডে, তাহলে আরবি কার উপর ডিপেন্ড করবে? দেখ ব্যাকওয়ার্ডের রেসপেক্টে রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে সি আর ডি, তাহলে ব্যাকওয়ার্ডের রেসপেক্টে যদি বলি আরবি ডাইরেক্ট প্রপোর্শনাল টু সি হবে। সি কিন্তু কার্বন নয়, আমরা একটা র্যান্ডম প্রোডাক্ট নিচ্ছি সি, তাহলে আরবি ডাইরেক্ট প্রপোর্শনাল টু সি হবে, আরবি ডাইরেক্ট প্রপোর্শনাল টু ডিও হবে। বোঝা গেছে? তাহলে একই ব্যাপারটা করছে আগের বারের মতন, দেয়ার ফোর আরবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি ইন্টু ডি হলো। পরের লাইনে আমি গিয়ে প্রপোর্শনালিটি সাইন তুলবো, আসবে একটা কনস্ট্যান্ট। এইবারের কনস্ট্যান্টটা হচ্ছে কেবি, কে ফর কনস্ট্যান্ট আর বি ফর হচ্ছে ব্যাকওয়ার্ড, তাহলে কেবি ইন্টু সি ইন্টু ডি হলো। তাহলে আরবি ইকোয়াস টু কি হলো? কেবি ইন্টু সি ইন্টু ডি। কেবি মানে লিখে রাখবি রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। হয়ে গেছে লেখা? আচ্ছা এবার লেখ, তাহলে লেখ অ্যাট ইকুইলিব্রিয়াম, আচ্ছা আমরা কাজ করি রেট অফ ফরওয়ার্ড, এটাকে বারবার এত বড় করে লিখবো না। অ্যাট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে? ইকুইলিব্রিয়ামে রেট অফ ফরওয়ার্ড আর দেখ রেট অফ ব্যাকওয়ার্ড সেম হবে, এইমাত্র লিখেছিলাম, ওই যে গ্রাফের মধ্যে থেকে বার করেছিলাম। অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। যদি রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড সেম হয় তাহলে অর বলে লিখছি, অর কে এফ ইন্টু এ ইন্টু বি, বুঝছিস? রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড সেম, তার মানে আর এফ আর আরবি সেম, ঠিক আছে? তাহলে আর এফ এর জায়গায় আমি লিখতে পারি কি ভাই? কে এফ ইন্টু এবি। বোঝা যাচ্ছে? রেট অফ ব্যাকওয়ার্ড আর রেট অফ ফরওয়ার্ড সেম, তার মানে আর এফ ইকোয়াস টু আরবি, আর এফ ইকোয়াস টু আরবি। ক্লিয়ার? আর এফ এর জায়গায় লিখছি কি? কে এফ ইন্টু এ ইন্টু বি। আরবির জায়গায় লিখছি কি? কে বি ইন্টু সি ইন্টু ডি। তাহলে অর বল লিখছি কি? কে এফ ইন্টু এ ইন্টু বি ইকোয়াস টু কী হবে? কে বি ইন্টু সি ইন্টু ডি। বোঝা গেল? বুঝেছিস? অর এবার সাইড চেঞ্জ করলাম, কে এফ বাই কে বি ইকোয়াস টু কী হবে? সি ইন্টু ডি, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে প্রত্যেকে, ডিভাইডেড বাই এ ইন্টু বি। হয়েছে? কে এফ বাই কে বি এটা হয়েছে তো, সি ইন্টু ডি বাই এ ইন্টু বি হলো। আচ্ছা এইবারে দেখ, এই কে এফ বাই কে বি মানে কি? ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ছিল কে এফ, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ছিল কে বি। কে এফ বাই কে বি এটাকে বলে হচ্ছে রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে কে ইকুইলিব্রিয়াম ইকোয়াস টু কে এফ বাই কে বি, এটা যেন তোর মনে থাকে। কে ইকুইলিব্রিয়াম ইকোয়াস টু কে এফ বাই কে বি, ক্যাপিটাল কে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে কী দিয়ে ডিনোট করবো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকোয়াস টু কে এফ বাই কে বি। ক্লিয়ার? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কার জন্য হয়? একটা মোটা এই বড় রিয়াকশনের জন্য, যেখানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইনক্লুডেড। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকোয়াস টু কি? কে এফ বাই কে বি। লিখেছি এটা, কে ইকুইলিব্রিয়াম ইকোয়াস টু কে এফ বাই কে বি। হয়ে গেছে সবার? আচ্ছা এখন দেখ, এই যে আমি এটা করলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকোয়াস টু কে এফ বাই কে বি, এক্সপ্রেশন কীরকম হলো এই রিয়াকশনটার জন্য? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন এই রিয়াকশনটার জন্য যেটা হলো, তাহলে বুঝে গেছি ভাই কে ইকুইলিব্রিয়াম ইকোয়াস টু কে এফ বাই কে বি সবার জন্যই হবে, সবার জন্য তাই হবে। ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ডের রেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন। এখন দেখ, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আলটিমেট এক্সপ্রেশনটা কী হয়েছে ভালো করে দেখ। কে ইকুইলিব্রিয়াম ইকোয়াস টু, ভালো করে দেখছিস, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন, দেখতে পাচ্ছিস না? সি ইন্টু ডি, দেখ সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি, দেখা যাচ্ছে? সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি, দেখতেই পাচ্ছি, সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি। খুব ভালো কথা। আচ্ছা এইবারে যদি আমার রিয়াকশানটা এরকম হতো, এদিকে তাকাবি, ধর রিয়াকশানটা যদি আমার এরকম হতো, সাপোজ এ আমার এখানে আরও 3টে আছে, বি ধর আমার এখানে আরও 2টো আছে, সি ধর আমার এখানে আরও 4টে আছে, টোটাল হলো 4টে, ডি ধর আমার একটাই আছে। আচ্ছা যদি আমার এরকম হতো, তাহলে ভালো করে দেখ, তুই কি রিয়াকশানকে এভাবে লিখিস? কোনো রিয়াকশান এভাবে লিখিস? এর জায়গায় কী লিখিস শর্টে? বলে এর জায়গায় শর্টে কী লিখিস? 3, এক্স্যাক্টলি 3 লিখি। তাহলে যদি আমার এরকম হতো, তাহলে ভালো করে দেখ, আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু একটা এ, আবার আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আরেকটা এ, আবার আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আরেকটা এ, আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আরেকটা বি হতো।
আর বি একইভাবেই সি এর সাথে ডাইরেক্ট প্রপোর্শনাল, 3বার লিখতে হতো আরও এক্সট্রা, ডি এর সাথে একবারই লেখা আছে, ঠিক আছে। তার মানে এই ইকুয়েশনটা তখন আমার কি হয়ে যেত বলতো, এই ইকুয়েশনটা আমার এরকম হয়ে যেত, আর এফ ডাইরেক্ট প্রপোর্শনাল টু এ একবার হয়েছে, আবার আরেকবার হয়েছে আর এফ ডাইরেক্ট প্রপোর্শনাল টু এ, এইভাবে হয়েছে টোটাল 3বার, বোঝা যাচ্ছে। তাহলে আর এফ ডাইরেক্ট প্রপোর্শনাল টু এ ইন্টু এ 3বার আসতো, ওটা কিন্তু আমরা শর্ট এরকম এ কিউব লিখতাম ভাই, বোঝা গেল, বুঝতে পারিস। 3বার মানে কি ভাই, আরেকবার এরকম লিখতাম, আরও 2বার লিখতাম এরকম। তাহলে এই দুগুলোকে যখন মাল্টিপ্লাই করতাম তখন স্বাভাবিকভাবে এর মাথায় কিউব চলে আসতো, বুঝতে পেরেছিস তুই ব্যাপারটা, বোঝা গেছে। তাহলে এর মাথায় কিউব চলে আসতো, বুঝলি। বি আমার 2বার থাকলে তাকে বি এর মাথায় আসতো স্কোয়ার, সি যদি 4বার থাকতো তাহলে সি এর মাথায় আসতো 4, ডি যদি আমার একবার থাকতো তাহলে ডি এর মাথায় আসতো 1, বোঝা গেছে। তাহলে দেখ এই রিয়াকশানে এদের সামনে যে কোএফিসিয়েন্ট থাকবে, যে কোএফিসিয়েন্ট থাকবে সেই কোএফিসিয়েন্টটা ভালো করে দেখ, তারপরে লিখবি শর্টে। দেখ যে কোএফিসিয়েন্টটা আমার দেখ এদের সামনে আছে সেই জিনিসটা দেখ আমার চলে এসছে এই থার্ড ব্র্যাকেটের মাথায়, তাই না, দেখা যাচ্ছে। ব্যালেন্সড ইকুয়েশনে যে কোএফিসিয়েন্টটা আমার সামনে আছে তার দেখ আমার ওদের থার্ড ব্র্যাকেটের মাথায় চলে এসছে, বুঝতেই পারছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটা তো তাহলে এখানেও পাবো, এখানেও পেয়ে যাবো। সি এর মাথায় আসবে হচ্ছে দেখ এই কোএফিসিয়েন্টটা, সরি সি এর মাথায় 4 চলে আসবে, আমি ফাইনালটা করে লিখছি। ডি এর মাথায় 1 আসবে, 1 কে আবার লিখে না। এর মাথায় কত আসবে 3, বি এর মাথায় কত আসবে 2, বোঝা গেল, ক্লিয়ার, বুঝলি। তাহলে লিখে রাখ এই ইকুয়েশনটা, লেখ 3a + 2b রিভার্সিবল সাইন, 3a + 2b রিভার্সিবল সাইন, 4c + 1d, 4c + 1d লিখছিস, লেখ কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু মানে ক্যাপিটাল কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু kf/kb, মানে স্মল kf/স্মল kb ইকুয়ালস টু, তাহলে কী হবে, কীভাবে লিখবো, কী লিখছি বলতো, দেখ এটা লিখেছি, প্রোডাক্টের রেসপেক্টে যাচ্ছে, তাই না। তাহলে c⁴ হয়ে গেল, থার্ড ব্র্যাকেটের মধ্যে c⁴ চলে গেল কোএফিসিয়েন্টটা, c⁴ লিখলি, ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে d⁴ চলে গেল 1, কোএফিসিয়েন্ট চলে গেল মাথায়, ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টটা আসছে তারপরে, থার্ড ব্র্যাকেটের মধ্যে a⁴ কে গেল, ঠিক আছে 2⁴, ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে b⁴ কে গেল 2, যা আসছে তাই, ঠিক আছে। তার মানে ইন জেনারেল আমি এটাকে এখন রিয়াকশান টু রিয়াকশান তো ভ্যারি করবে, যখনই আমার ভ্যারি করবে তখন বুঝতেই পারছি মাথারগুলো ভ্যারি করে যাবে, বোঝা যাচ্ছে, বুঝতে পারলাম। তাহলে চল জেনারেলি এটাকে আমি লিখে রাখি, কীভাবে লিখবো, চল লেখ জেনারেল রিপ্রেজেন্টেশন